আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি সাথে আছি কথা নাহিয়ান। আমরা মূলত এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আলোচনার জন্য আমরা আজ আমাদের এনটিভি স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন অতিথি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, তিনি ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন চর্চা.কমের সম্পাদক সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এবং শহীদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমরা প্রথমে বলছিলাম আমরা এই অনুষ্ঠানে মূলত আলোচনা করি সমসাময়িক বিষয় নিয়ে, এবং আজকে কিছু বিষয় উঠেও এসেছে। নিউজে এসেছে জাতীয় পার্টির একাংশ জেপি সহ ২০ দলীয় দলের সমন্বয়ে গঠিত একটি নির্বাচনী জোট হয়েছে, এবং সেখানে আছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু। আমি জানতে চাচ্ছি, এই যে গত ১৫ বছরে যারা আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচন করেছে, এবং বলতে গেলে আসলে তাদের কারণেই আওয়ামী লীগ বৈধতা পেয়েছে, ঠিক আগের বছরের নির্বাচনেও তাই হয়েছিল। এখন কি আমরা এটাকে ধরতে পারি যে তারা আসলে আবার আওয়ামী লীগের ম্যান্ডেট হয়ে বা রিফাইন্ড হিসেবেই ফিরে আসছে? আমি যদি প্রথমেই আমাদের ডক্টর এম সিদ্দিকুর রহমান খানের কাছে আসি। ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা। আপনি যেটা বলছেন যে আজকে বাংলাদেশের একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে, এবং ২০টি রাজনৈতিক দল একত্রিত হয়ে একটা নির্বাচনী জোট তারা তৈরি করেছেন। ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বলে একটি জোট করেছেন। এবং গতকালও কিন্তু আমাদের বাংলাদেশে আরেকটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছিল এনসিপির নেতৃত্বে, এবং সেখানে এবি পার্টি এবং সংস্কার জাতীয় সংস্কার দল নাকি আরেকটা রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই তিনটি দল মিলিয়ে গতকালও একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে। এই জোটগুলোর আত্মপ্রকাশ প্রধানত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। এবং বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি, আরও যদি সুদূর সময়ে দেখি, যে ১৯৫৪ সালে আমাদের এই পূর্ব বাংলায় যে নির্বাচন হয়েছিল, প্রাদেশিক পরিষদ নির্বাচন, সেখানেও ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের এখানে ৪টি রাজনৈতিক দল একত্রিত হয়ে একটা যুক্ত ফ্রন্ট করেছিল। এই একই নির্বাচনে সংখ্যালঘু কয়েকটা রাজনৈতিক দল মিলিয়েও কিন্তু একটা সংখ্যালঘু যুক্ত ফ্রন্ট গঠন করা হয়েছিল, এবং এই নির্বাচনটা যতটুকু না আমরা প্রাদেশিক নির্বাচন বলি, তার চেয়ে বেশি বলি যুক্ত ফ্রন্ট নির্বাচন। এরপরে আমরা পাকিস্তান আমলে দীর্ঘ সময় ধরেও দেখেছি যে বাংলাদেশের মুক্তি সংগ্রামে বিভিন্ন সময়ে আমাদের রাজনৈতিক জোট হয়েছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে, এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশেও আমরা সবসময় দেখেছি যে বাংলাদেশের সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচনী মোর্চা বা আন্দোলন সংগ্রাম পরিচালনা করার জন্য রাজনৈতিক জোট গঠিত হয়েছে। এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় ৭ দলীয় জোট, প্রথমে ১৫ দলীয় বা পরে ৮ এবং ৫ দলীয় জোটের কথা আমরা জানি, এবং পরবর্তীতে আরও বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে ২০০১ সালে বিএনপির নেতৃত্বে ৪ দলীয় ঐক্য জোট হয়েছিল, পরবর্তীতে আওয়ামী লীগের মহাজোট হয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের রাজনীতিতে আমরা সবসময় দেখছি বাংলাদেশে বিশেষ করে নির্বাচন আসলে নির্বাচনী জোটের রাজনীতি আমাদের দেশে আসে। তো গতকাল যেটি আমাদের হয়েছে, এটা আমরা অনেকদিন ধরে ৪টা রাজনৈতিক দলের মধ্যে হলাম, শেষ পর্যন্ত ৩টির হলো। কিন্তু আজকে যে জোটটি গঠন হয়েছে, আমরা শুনেছি যে ৩০ নভেম্বর তারা প্রথম এই জোট গঠন নিয়ে একটা আলোচনা শুরু করেছেন, এবং আজকে হলো ৮ তারিখ। ৮ তারিখে একটা জোট গঠিত হয়ে গেছে। আমার কাছে বিস্মিত হয় যে এই আর জোটের দলের সংখ্যা কত? ২০টি রাজনৈতিক দল। নভেম্বরের ৩০ তারিখে যারা আলোচনা শুরু করলো এবং আজকে ৮ তারিখে তারা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে, সেই জোটের ভবিষ্যৎ এবং এই জোট নিয়ে আমার যথেষ্ট রকমের সন্দেহ সংশয় এগুলো কিন্তু প্রথমেই আছে। আর এই জোটটি গঠিত হয়েছে কারা? আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি একটা অদ্ভুত রাজনৈতিক দল, অনেক ভাঙা গড়ার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি চলেছে, এবং সর্বশেষ আমরা দেখেছি যে এই জাতীয় পার্টির মধ্যেও 3টা উপদল হয়েছিল, সর্বশেষ আমরা 2টো উপদলের দেখছি, এবং সেইখানে আনিসুজ্জামান মাহমুদ যিনি বিগত মহাজোট সরকারের মন্ত্রীও তিনি ছিলেন, আনোয়ার হোসেন মঞ্জু, তিনিও বাংলাদেশের রাজনীতিতে পরিচিত মুখ, কিন্তু জাতীয় পার্টির নির্বাচন এবং জাতীয় পার্টির মূল ধারা থেকে বের হয়ে যে এককভাবে যে জেপি গঠন, নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে বা গেছেন জাতীয় পার্টির মধ্যে দিয়ে,
এখন এই যে জাতীয় পার্টির মূল ধারা আমরা এখন বিবেচনা করি, যেটি জিএম কাদেরের নেতৃত্বে এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে যে অংশটুকু, সেটাকেই জাতীয় পার্টির মূল ধারা হিসেবে এখন বিবেচনা করা হয়। এবং বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি বলতে ওই ধারাটাকেই প্রধানত বিবেচনা করা হয়। এবং এই ধারার বাইরে আমরা আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে যে অংশটুকু, সেই অংশটুকুর সাথে যুক্ত হয়েছেন জাতীয় পার্টির একসময়কার যিনি জাতীয় পার্টির এরশাদের সাথেই যুক্ত ছিলেন, পরবর্তীতে এরশাদের সময় বের হয়ে যে আনোয়ার হোসেন মঞ্জু, তিনিও যে অংশটুকু, তারা মিলে এই জোটটা গঠন করেছেন। এবং এখন এই জোটের সংখ্যা হলো, আমরা যেটা বলছি যে 20টি রাজনৈতিক দল। সেখানে আপনি সদ্য বিএনপির নেতৃত্বে আন্দোলন করা 20 দলীয় জোটের একটা দল বাংলাদেশ লেবার পার্টি, তারাও বোধহয় ডাক্তার ইরানের নেতৃত্বে, যেটা এই 20 দলীয়, আমি যত নাম দেখলাম বাংলাদেশ লেবার পার্টির নামও এখানে আছে। আমি জানি না লেবার পার্টির একাধিক অংশ আছে কিনা, আরও একটা অংশ, তো এটা আমি জানি না ডাক্তার ইরানের অংশ কিনা বা ওই অন্য আরেকটা অংশ কিনা। তো তারাও এখানে আছেন, তৃণমূল, বিএনপি আছে, মুসলিম লীগ আছে, তো অনেকগুলো দল আছে। এখন এই দলের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার বা পুনর্বাসিত করার যে কথাটি এখন এসেছে, আমরা এতদিন শুনেছি যে আশঙ্কা করা হয় যে জিএম কাদেরের নেতৃত্বে যে অংশটুকু, সেই অংশ তারা কিন্তু নানা পর্যায়ে তাদের নেতৃবৃন্দ আওয়ামী লীগকে এই নির্বাচনে আনার প্রাসঙ্গিকতা নিয়েও তারা কিন্তু বক্তব্য রেখেছেন। তো ফলে এই আওয়ামী লীগ একরকমের তাদের মাধ্যমে পুনর্বাসিত হওয়া বা নির্বাচনে নামে বেনামে, নামে তো আর হবে না, বেনামে তাদের সাথে যুক্ত হয়ে নির্বাচনের মাঠে আসা, সেই আলোচনাটা অনেক বেশি ছিল। তো এই অবস্থার মধ্য দিয়ে হঠাৎ এই যে আজকে যে জোটটির আত্মপ্রকাশ ঘটল, সেই জোটের মধ্য দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারবে কিনা, সেইটা আমার একটা প্রশ্ন। এই জোটের মধ্যে এমন অনেক দল আছে যে দলগুলোর সাথে আওয়ামী লীগের মানে যে রাজনৈতিক আদর্শের সেটা দূরতম সম্পর্কটা নেই। আমি বলেছিলাম যে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ ফিরে আসছে বা রিফাইন্ড যাকে বলছি? জি জি, আমি এই জোটের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা রিফাইন পদ্ধতিতে এইটা আমরা মনে করছি না, কেননা এই জোটটা এত বেশি দলের মধ্য দিয়ে এটা হয়েছে এবং এই জোটের মধ্যে এমন কতগুলো দল আছে যে দলগুলোর সাথে আওয়ামী লীগের যে আদর্শিক অবস্থানের দূরতম কোনো সম্পর্ক নেই। ফলে এই জোটটার মধ্য দিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে বা ফিরে আসার একটা প্রচেষ্টা নিবে, তার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ যে আওয়ামী লীগ যদি কোনো না কোনোভাবে এই ভোটের মাঠে বেনামে আসে, সেটার সম্ভাবনা অধিক হলো জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বে যে অংশটুকু আছে সেটার মধ্য দিয়ে যদি আসে, তাহলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ। আমি একটু যদি জনাব শহীদুল ইসলামের কাছে আসি, নামে বেনামে একটি কথা উঠে এসেছে, আমি সিদ্দিক স্যারের কথার সূত্র ধরে বলছি যে নামে বেনামে আওয়ামী লীগ আসবে কিনা। এখন জাতীয় পার্টির একাংশ বলছে ওনারা যে জাতীয় পার্টির একাংশ এসেছে, কিন্তু মূল তো জাতীয় পার্টিরই এবং নামটাও আসছে জাতীয় পার্টির একাংশ। এবং আমি যেটি বলছিলাম যে বিগত বছরে কিন্তু তারা আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচন করেছে। নামে বেনামে কি তাহলে জাতীয় পার্টি ফিরে আসছে আওয়ামী লীগ হয়ে, এমনটা কি বলতে পারি আমি? ধন্যবাদ আমার দুজন সিনিয়র সহ আলোচক এবং আপনার মাধ্যমে এনটিভির দর্শকদেরকে। তো যেই প্রশ্নটি করলেন আমাকে যে জাতীয় পার্টির হাত ধরে কি আবার আওয়ামী লীগ ফিরে আসবে কি না, তো আমাদের ডক্টর এম সিদ্দিকুর রহমান চমৎকার করে ব্যাখ্যা করলেন বিষয়টি। আমি মনে করি যে জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এটার সন্দেহ তো থেকেই যাচ্ছে যে আসবে কিনা। আমরা জাতীয় পার্টিকে একসময় দেখেছি যে আওয়ামী লীগের বি টিম হিসাবে কাজ করতে, এবং আওয়ামী লীগ যখন এই দীর্ঘ 15.5 বছরের শাসনের সময় আওয়ামী লীগের যত দুর্নীতি, নির্যাতন, এটার সহযোগিতারা ছিলেন। তো যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি নিষিদ্ধ হয় নাই, তো এখন সেইখানে সেই সুযোগটি তো তারা গ্রহণ করতে চাইবেই। সুতরাং সেই জায়গা থেকে আমরা ধরে নিতে পারি যে তাদের মাধ্যমে একটি চেষ্টা তারা করতে পারে। সফল হবে কিনা সেটি ভিন্ন প্রশ্ন, কিন্তু চেষ্টাটি তারা করবে। আমি মনে করি যে সেই চেষ্টার জায়গাটি এখনও থেকে যাচ্ছে আমাদের সন্দেহের জায়গায়। তো কতটা সফল হবে তারা সেটি সময় বলে দেবে। আমি যদি একটু আমাদের আরেকজন অতিথি সোহরাব হাসানের কাছে আসি, একটা কথা বলছিলেন সফল হবে কিনা। এই যে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছে না, করতে দেয়া হচ্ছে না, নিষিদ্ধ দল, নিঃসন্দেহে তাদের কিছু মানুষ এখনো আছেন যারা তাদেরকে ভোট দিয়েছেন বিগত বছরে।
সেই ভোটের অংশটা কি জাতীয় পার্টির একাংশে চলে যেতে পারে? ধন্যবাদ দুই সহ আলোচককে, শুভেচ্ছা। মানে ভোটের রাজনীতি তো খুব জটিল। কিছুদিন আগ পর্যন্ত ধরেন যখন 24শে জুলাই অভ্যুত্থান হলো, যারা আন্দোলনের শরিক ছিল সব রাজনৈতিক দলের ভাষা সুর প্রায় অভিন্ন ছিল, একই রকম। কিন্তু যত নির্বাচন যত সামনে আসছে তখন কিন্তু একে অপরের বিরুদ্ধে এক ধরনের বিদ্বেষ, এক ধরনের অপবাদ দেওয়া ছড়ানো। কারণ আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কিনা এটি নির্ভর করবে 24-এর আন্দোলনের জয়ী রাজনৈতিক দলগুলোর আচরণের উপর। যে আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে, জনগণ দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছে, সেই ধারা বা সেই কর্মকাণ্ড যদি এখনও চলে তাহলে আওয়ামী লীগের যে অপ্রাসঙ্গিকতা কিন্তু অনেকটাই কমে যাবে, প্রাসঙ্গিকতা বাড়বে। যেমন জামাত ইসলামী কিন্তু এখন সরাসরি বলা শুরু করেছে যে আওয়ামী লীগ গেছে, আওয়ামী লীগের কাজটাই এখন বিএনপি করছে, দখলবাজি, চাঁদাবাজি, সেই পুরনোই। আবার বিএনপিও এর পাল্টা জবাব দিচ্ছে যে সাম্প্রতিককালে বিএনপি নেতাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ যে ভাষা ব্যবহার করছেন, এটি আমরা 15 বছর আওয়ামী লীগ ব্যবহার করতো বিএনপি জামাতের বিরুদ্ধে, বিশেষ করে জামাতের বিরুদ্ধে। তো সুতরাং রাজনীতির এই যে হিসেব নিকেশ কিন্তু খুব জটিল, এবং ভোটেরটা তো আরও বেশি। এখন মূল হচ্ছে জয়ী হওয়া। এই যে জাতীয় পার্টি থাকা না থাকা, জামাত ইসলামের সাথে আওয়ামী লীগ বিএনপির সম্পর্ক কি হবে, এমনকি ছাত্র সংসদ নির্বাচনে দেখলেন যে যখন শিবির জয়ী হয়ে গেল, শিবির বা শিবিরের নেতৃত্বাধীন যে প্যানেল, ছাত্রদল কিন্তু বলল, এবং বিএনপি নেতারাও বলেছেন, যেটাই ছাত্রলীগ তাদের জিতিয়েছে, মানে ছাত্রলীগের ভোট তারা পেয়েছে। এই নির্বাচনে এটি কিন্তু কঠিন প্রশ্ন হবে। বরং যদি জাতীয় পার্টির ছদ্মাবরণে বা জাতীয় পার্টির পিছনে আওয়ামী লীগ থাকে, তার একটা স্পষ্ট চেহারা থাকবে যে এরা আওয়ামী লীগের সমর্থন করছে, বা এরা আওয়ামী লীগ, হ্যাঁ, আড়ালে, এই নামের আড়ালে আওয়ামী লীগ আছে। কিন্তু যখন বিএনপি জামাতের বিরুদ্ধে অভিযোগ করবে যে আওয়ামী লীগ তাকে জিতিয়েছে, জামাত যখন অভিযোগ করবে বিএনপিকে যে আওয়ামী লীগের ভোট নিয়ে তারা জিতেছে, আমি তো মনে করি সেই পুনর্বাসনটা আরও বেশি শক্ত হবে। এমন কি সম্ভব? এটা কি আসলে হবে? না, হচ্ছে তো, নেতারা তো বলছেন যে, এমনকি ফরিদপুরে তো দেখলাম যে আওয়ামী লীগের এক নেতা এবং তার সহযোগীদের বিএনপিতে বরণ করেছে, এবং বলছে যে আওয়ামী লীগকে তো প্রার্থী, তিনি একজন কৃষক দলের সাধারণ সম্পাদক, তিনি বলছেন আওয়ামী লীগকে তো আমরা বঙ্গোপসাগরে ফেলে দিতে পারি না, আওয়ামী লীগ সব নেতাকর্মীকে। সুতরাং নীতি আদর্শ এক, অভ্যুত্থান এক, আর নির্বাচনে হিসাব নিকেশ সম্পূর্ণ আলাদা। জাতীয় পার্টির একাংশের নতুন যে জোট গ্রহণ করেছে 20 দলীয় জোট, সেটি নিয়ে, এবং শেষ একটি কথা বলছিলেন মিস্টার সোহরাব যে আপনি মনে করেন না যে এখানে আওয়ামী লীগের রিফাইনের কোনো বিষয় আছে, মানে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এটা আপনি মনে করেন না? একই প্রশ্ন আমি সিদ্দিক স্যারকেও করেছিলাম, উনিও বলেছেন আপনি এটা মনে করেন না। যে এবং এক কথায় উত্তর যদি আমি আমাদের শহীদ ভাইয়ের থেকে জানতে চাই যে আসলে কি এটা আওয়ামী লীগের কোনো কৌশল হতে পারে, যে তারা এই নির্বাচনকে সামনে রেখে একটি কৌশল করে জাতীয় পার্টিকে মাঠে নামাচ্ছে, এবং এর মাধ্যমে তারা কোনো কিছু বোঝাতে চাইছে যে আমরা এখনো আছি, যেহেতু তারা এখন নিষিদ্ধ দল? এই সন্দেহ তো থেকেই যাচ্ছে। আমি তো আগেই বললাম যে আসলে জাতীয় পার্টি তো একসময় আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে, তো এখন তারা নতুন একটি মোড়কে আবার আসতে চাচ্ছে রাজনৈতিক মাঠে। তারা যে জোটের কথা বলেছে 20 দলীয় জোট, এখানে কিছু দল আছে যাদের আমরা সাইকেল পার্টি, রিক্সা পার্টি বলে অনেকের ভাষায়, যে 3জন 4জন সভাপতি সেক্রেটারি ছাড়া বাইরের খুব বেশি লোক না, এরকম কিছু দলও আছে সেখানে। তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেছে। একই সাথে এই জোটটি, আমরা জাতীয় পার্টির অবস্থাও জানি যে জাতীয় পার্টি তাদের জনসমর্থনের সারা দেশে কি অবস্থা। সুতরাং তারা যেই নতুন একটি জোট করেছে সেইখানে এই সন্দেহ আমাদের কাছে থেকেই যাচ্ছে যে তাদের শ্রদ্ধাবরণে, তাদের এই জোটের আড়ালে আওয়ামী লীগ আবার সক্রিয় হওয়ার অথবা তাদের মাধ্যমে একটা অবস্থান তৈরি করবার চেষ্টা তারা করবে। এটা একটা কৌশল অবশ্যই থাকতে পারে।
সৌরভ ভাই বলছিলেন যে ভোটকে সামনে রেখে বা নির্বাচনকে সামনে রেখে পাল্টা আক্রমণের কথা আসছে। আজই দুপুরে অনুষ্ঠিত বা 6 দিন ব্যাপী বিএনপির একটি প্রোগ্রাম হচ্ছে কেআইবিতে, যেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ধর্মের ট্যাবলেট বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করতে চায়। এবং এটি আসলে আমি বলবো যে উনি জামাতকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন। এটির পাল্টা বক্তব্য দিয়েছেন আমাদের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলছেন যারা টুপি ও তসবিহ নিয়ে ঘুরে বেড়ায় তারাই ধর্মকে ব্যবহার করছে। গত 15 বছরে যদি আমরা আওয়ামী ফ্যাসিস্টের আমলের কথা বলি, বা এই যে জুলাই অগাস্ট অভ্যুত্থানে যে আন্দোলনটি হয়েছে সরকার পতনের, আমরা দেখেছি মাঠে কিন্তু বিএনপি জামাত একসাথেই আন্দোলনে নেমেছে। হঠাৎ করে তাদের এরকম পাল্টা আক্রমণাত্মক বক্তব্য কেন? ধন্যবাদ। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের অভিন্ন প্রতিপক্ষ, আমি শত্রু কথাটা বলছি না, প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ এমন আচরণ করেছে, কারোর প্রতি গণতান্ত্রিক আচরণ করেনি, দমন পীড়ন করেছে। সুতরাং তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই কিন্তু বিএনপি জামাত এবং অন্যান্য দলকে একত্র হতে হয়েছে। এখন একত্র কিন্তু অনেক আগে থেকেই ছিল না, একত্রে ছিল আবার ভিন্নও ছিল। যখন বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন হয় তখন তো আওয়ামী লীগের সঙ্গে ছিল জামাত ইসলামী এবং জাতীয় পার্টি। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন 1999 সালে জাতীয় পার্টি, এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এবং জামাত ইসলামের মাওলানা নিজামের নেতৃত্বাধীন জামাত ইসলামী এবং ইসলামী ঐক্য জোট, তারা তো একসঙ্গে জোট করেছিলেন। পরবর্তীকালে এরশাদ বেরিয়ে যান। হ্যাঁ, মূল সমস্যা হচ্ছে দেখুন, এই যে রাজনৈতিক প্রচার একে অপরের বিরুদ্ধে, এখানে সবগুলোই নিজের দেউলিয়ত্ব প্রকাশ করছে। সবসময় কিন্তু অন্যের বিরুদ্ধে বলছে যে অন্য কি করেছে, কি খারাপ করেছে, তাকে কেন ভোট দিবে না, আমাকে কেন ভোট দেবে, এই কথাটা বলছে না। যে আমার এই কর্মসূচি, আমি গণতান্ত্রিক দল, আমি কি বলে ধর্মকে রাজনীতি ব্যবহার করতে চাই না, আমার অর্থনৈতিক নীতি এই, আমার সামাজিক নীতি এই, আমার নারী নীতি এই। সুতরাং আমি জনগণের অধিক উন্নয়ন করতে পারবো, তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো, সুতরাং আমাকে ভোট দাও। এটা না হয় নেগেটিভ হচ্ছে, কিন্তু নেতিবাচক যে তুমি ওকে ভোট দিও না। হ্যাঁ, আমি মনে করি সব রাজনৈতিক দলেরই নিজের দুর্বলতা ঢাকার জন্য এটা করছে, যেটা উচিত নয়। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে পাল্টাপাল্টি, তাতে মানুষ কিন্তু পুরো রাজনীতির উপর 24শে জুলাইয়ের অভ্যুত্থানের পর যে উৎসাহ, যে উদ্দীপনা ছিল জনগণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, রাজনৈতিক দলের নেতাকর্মী নয়, নেতাকর্মীদের তো একটা সবসময় থাকেই। আর সুতরাং সেটা কিন্তু অনেকটাই ম্রিয়মাণ। একটা হচ্ছে জনজীবনের যে সমস্যা, সেটি এই সরকার সমাধানে খুব সচেষ্ট হয়নি। বিশেষ করে বেকারত্ব, নিত্যপণ্যের দাম আবারও গত মাসে কমার পর আবার এ মাসে বাড়ছে। অর্থনীতি, বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ না হওয়া মানে বেকারত্ব বাড়ছে, বিনিয়োগ না হওয়া মানে দেশের অর্থনীতি দুর্বল হচ্ছে। এখন কোনো দেশ, 18 কোটি মানুষের দেশ, শুধু প্রবাসী আয় এবং তৈরি পোশাক রপ্তানির আয় দিয়ে চলতে পারে না, মানে অন্তত টেকসই অর্থনীতি হতে পারে না। আমরা কৃষকদের প্রতি কতটা নজর দিয়েছি। টিআইবির আপনি দেখেছেন যে দুর্নীতি আগের চেয়ে কম না বেশি সেটা না, দুর্নীতি চলছে, দুর্নীতি ছিল, দুর্নীতি আছে, কিন্তু আমরা এটা বলতে পারছি না কেন? আমি তো মনে করি যে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি যারা, জামাত ইসলামী যারা রাজনীতি করে, তারাই সরকারের উপর চাপ দেওয়া উচিত যে দুর্নীতি কমছে না কেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা যাচ্ছে না কেন, মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না কেন, সেসব নিয়ে না, কিন্তু একে অপরের বিরুদ্ধে যে বলা। আর যে যখন ধর্মের ব্যবহারটা এমন, এটা যখন আপনি ধর্মের বিরুদ্ধে কথা বলেন তখনও এটা ধর্ম ব্যবহার করা হয়। যেমন অনেক রাজনৈতিক দল বলে যে জামাত ইসলামের ইসলাম আসল নয়, তার অর্থ কিন্তু আমরা একটা আসল ইসলাম খুঁজতেছি, তাই না? আর দাড়ি টুপির কথা, এটি জামাতের আমির কিভাবে বললেন? এখন দাড়ি টুপি তো জামাতের নেতার, অন্তত শীর্ষ নেতারাই পড়েন, টুপি পরেন, দাড়ি রাখেন। এবং এই যে ধর্মীয়,
এটি তো আমি মনে করি যে এক ধরনের ধর্ম অবমাননা। যাকেই বলুন, আমি আমার ধর্ম আচরণ যেভাবে পালন করি সেটা আমার অধিকার, কিন্তু আমার এখতিয়ার। এটা সম্পর্কে কটাক্ষ করা, এর অর্থ বলতে এখানেও কিন্তু ওই কথা যে দাড়ি টুপি শুধু জামাতেরই সম্পদ, এটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আমি মনে করি এই মানে অন্তত এই বক্তব্যটা খুবই নিন্দনীয় এবং খুবই অগ্রহণযোগ্য, এটা প্রত্যাহার করা উচিত। জনাব সৌরভ, আপনাকে ধন্যবাদ। আমি শহীদুল ভাইয়ের কাছে আসবো, তার আগে আমি একটু সিদ্দিক স্যারের কাছে যেতে চাচ্ছি। একটি বিষয়ে সৌরভ ভাই বলছিলেন যে আমরা অন্যকে দোষারোপ করছি, রাদার দেন আমরা বলছি না আমার এই সংস্কার দরকার, যেটা আমরা বিগত সময়েও দেখেছি। তাহলে কি একই পথেই হাঁটছে এখনো? মানে সংস্কার তো তাহলে আমি দেখছি না হচ্ছে, একই দিকেই হাঁটছেন রাজনৈতিক দলগুলো বিগত সময় যা হয়েছে। এটি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে? দেখুন, 24-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট রেজিমের পতনের পর এবং প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া এবং সরকারের এই ধরনের মানে যে একেবারে ন্যাক্কারজনক পতনের পর এই দেশের মানুষ রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে এটা কিন্তু প্রত্যাশা করেছিল। এবং এই প্রত্যাশাটা নিয়েই কিন্তু মানুষ বাংলাদেশের রাজনৈতিক সংস্কার এবং বর্তমান সরকার যে সমস্ত সংস্কারগুলোর প্রতিশ্রুতি দিয়েছিল সেটার প্রতি একটা আস্থা মানুষ রেখেছিল। কিন্তু এই আস্থাটা আস্থাহীনতায় পরিণত হতে আমাদের খুব বেশি সময় লাগেনি। আমাদের পুরনো রাজনৈতিক দলগুলো যারা আছে, প্রত্যেক রাজনৈতিক দল আমাদের বাংলাদেশের যে গতানুগতিক রাজনৈতিক ঐতিহ্য, সেই ঐতিহ্য থেকে বের হতে পারেনি। একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে এনসিপি, যারা এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেছে, গণ অভ্যুত্থানের মূল অগ্রসেনানী হিসাবে যারা ছিল, বয়সে তরুণ, তারুণ্যের একটা ধর্ম আছে এবং পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন রাজনীতি বলেন, সমাজ বলেন, আর অর্থনীতি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সবসময় এগিয়ে এসেছে। তো এই তরুণরা যখন একটা রাজনৈতিক দল গঠন করে আমাদের সামনে নিয়ে এসেছিল, মানুষ আশা করেছিল যে এই রাজনৈতিক দলটির মধ্য দিয়েও হয়তো কিছু রাজনীতিতে গুণগত কিছু পরিবর্তন আসবে। আমরাও প্রত্যাশা করেছিলাম, খুব বেশি আশাবাদী হইনি, প্রত্যাশা ছিল। কেননা আমরা এই বাংলাদেশে গত 54 বছরের রাজনীতির যে লিগাসি আমরা মেনটেন করেছি, তাতে খুব রাতারাতি কিছু পরিবর্তন হয়ে যাবে আমরা মনে করিনি। কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থান আর এর আগে যে কয়েকটা গণ অভ্যুত্থানের মধ্যে কিন্তু অনেক আকাশ পাতাল ফারাক ছিল। আমাদের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এই সম্ভাবনাটা আমরা কেউ কাজে লাগাতে পারিনি। আমাদের রাজনৈতিক দলগুলো কোনোভাবেই এটা কাজে লাগানোর জন্য চেষ্টা করেনি। তারা সেই গতানুগতিক পথেই তারা হাঁটছে। রাজনীতির একটা লক্ষ্য, আমরা যেটা বললাম যে ক্ষমতায় যাওয়া, সেই ক্ষমতায় যাওয়ার জন্য একসময়ের মিত্রদের সম্পর্কে, এটা রাজনীতির চিরাচরিত যে তারা যে ধরনের বক্তব্য রাখছেন বা কথা বলছেন। আমি তো ইতিহাসের ছাত্র, সৌরভ ভাই একটু আগে বলেছিলেন যে তাদের সামনে একটা কমন এনিমি ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। সেই কমন এনিমিকে দূর করার জন্য তারা একসাথে লড়াই করেছে, কিন্তু কমন এনিমি চলে যাওয়ার পর প্রত্যেকের পলিটিক্যাল এজেন্ডা আছে, সেই এজেন্ডা নিয়ে তারা গেছে। ফলে এই এজেন্ডাকে বাস্তবায়ন করতে গিয়ে নিজেদের মিত্রদের সাথে সম্পর্কের অবনতি, এটা পৃথিবীর ইতিহাসে সব জায়গায় ঘটছে। কিন্তু যেটা আমাদের এখানে হয়ে যাচ্ছে সেটা হলো এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক দলগুলো যেভাবে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি করছে, সেই কাদা ছোড়াছুড়িটা মানে এটা আমরা বলবো যে রাজনৈতিক শালীনতা বলে বা ভব্যতা যেগুলো আছে সেইগুলো অনেকাংশে আমরা অতিক্রম করছি। তো এইটা আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না। এখন ধরেন জামাত এবং বিএনপি তারা একসময়ের মিত্র ছিল। আপনি একটু আগে যেটা বলেছেন যে সালাউদ্দিন সাহেব এটি বলছেন, কথাতে সত্যতা তো কিছু আছেই। জামাত যেভাবে এইবার রাজনৈতিক প্রচারণা করছে, সরাসরি বেহেশতের টিকিট বিক্রি হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে তাদের এক ধরনের মানে যে একমাত্র যদি এটা ইমানের পরীক্ষা, ইসলামের পরীক্ষা, এই নির্বাচন জামাত যদি জয়ী না হতে পারে, এই ধরনের তো আমাদের মাঠে হচ্ছে। এবং আমাদের দেশের মানুষ হচ্ছে ধর্মপ্রাণ, ধর্মের ব্যাপারে মানুষের আবেগ আছে, এই আবেগটা কাজে লাগানোর জন্য সবসময় চেষ্টা করেছে। শেখ হাসিনাকেও আমরা তো মাথার মধ্যে দেখেছি না ভোট নেয়ার জন্য, এবং এই যে নির্বাচন আসলে সবাই ধার্মিক হয়ে যায়, এই প্রবণতা তো আমাদের আছে। কেউ একটু বেশি করে, কেউ একটু কম করে, কিন্তু এটাকে ব্যবহার করার চেষ্টা করে, একটা প্র্যাকটিস আছে। তো এই যে আপনি বললেন যে সালাউদ্দিন সাহেব বলেছেন এবং জামাতের আমির পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছেন। আপনি দেখেন এনসিপির সাথেও কিন্তু জামাতের একটা খুব বড় বাক যুদ্ধ হচ্ছে গত 2-3 দিন ধরে।
হ্যাঁ, আজকেও দেখবেন যে এনসিপি আপনি বলছিলেন যে জামাতের পক্ষ থেকে আক্তার হোসেনের বক্তব্যকে বা আক্তারকে যেভাবে মানে করা হয়েছে, এটার পাল্টা হিসাবে আজকে এনসিপিও কিন্তু খুব কড়া তার বিবৃতি মানে দিয়েছে। যাদেরকে আমরা বলছি যে সম্মুখ সারির যোদ্ধা, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান যাদের হাত ধরে, তারাও একই বলয়ের মধ্য দিয়ে হাঁটছে। এটা তো আপনারা দেখছি আমাদের। তো এইটার অবসান হওয়া দরকার ছিল এবং এইবার সমূহ একটা সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে এই সুযোগ এবং সম্ভাবনাকে আমরা ন্যূনতম কাজে লাগাতে পারি নাই। রাজনৈতিক দলগুলো কাজে লাগাতে পারে নাই, কাজে লাগানোর চেষ্টাও তাদের মধ্যে ছিল না। এবং এটা বলতে গেলে যে একরকম আগের গতানুগতিক ধারাতেই আগাচ্ছে। আমি একটি কথা বলেছেন স্যার, যে ধর্ম বারবার সামনে চলে আসে। আমি যদি জনাব শহীদুল ইসলামের কাছে আসি, ধর্ম কেন বারবার সামনে আসে? এই যে আমরা তো অন্যভাবে বলতে পারি, সংস্কার অন্যভাবে, ঠিক যেভাবে সৌরভ ভাই বলছিলেন যে নিজেদের সংস্কারের কথা না বলে আমরা অন্যকে দোষারোপ করি। সিদ্দিক স্যার বললেন যে ধর্ম বরাবরই সামনে আসে। কেন সব সময় এই ধর্মটা সামনে আসে, বিশেষ করে নির্বাচনের আগে? কেন আমরা ধর্মের দিকে টেনে নিয়ে যাই? ধন্যবাদ। দেখুন, যে ধর্মকে কেন আমরা বারে বারে সামনে টেনে নিয়ে আসি সেই বিষয়ে আলোচনা করার আগে সৌরভ ভাই যে কথাটি আগে বলেছিলেন যে আমাদের রাজনীতিতে যেই ধারাটি এখন আবার নতুন করে শুরু হয়েছে, সেটি হচ্ছে যে আগে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতেন, এখন যারা বিএনপির লোকরা সেই একই ভাষায় কথা বলছেন, যার কারণে এই যে বিভেদের যে রাজনীতিটা কোত্থেকে শুরু হচ্ছে বাংলাদেশে, আপনি দেখবেন যে এই যে ধর্মের ট্যাবলেট বিক্রির কথা বলছেন, এটা কারা বলছেন? ধর্মের কথা কারা বলছেন? জামাত ইসলামীকে যদি আমরা বলি যে জামাত ইসলামী একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারা ইসলামের কথা সবসময় বলে, এটি তাদের রাজনীতির একটি অংশ। তো সেখানে তারা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেন না, তারা ধর্মীয় রাজনীতি করেন। আর যারা বলেন যে আমরা মওদুদির ইসলাম চাই না, জামাতের ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই, তো তারা কি রাজনীতিতে কি ইসলাম তারা ব্যবহার করে না যারা ধর্মীয় রাজনীতি করে? সেটি বিচার করবে দর্শক এবং যারা এখানে আছেন। তো আমরা যেটি বললেন স্যার, যে আমরা একটি গুণগত পরিবর্তন চেয়েছিলাম রাজনীতিতে। আমরা যদি দেখি এখন যেই ধারা আবার নতুন করে শুরু হয়েছে, আপনি দেখবেন এই যে বিষয়টি আসছে, আমরা যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে ধরি রাজনীতির ইতিহাসটা, তিনি একটি ইনক্লুসিভ রাজনীতি করেছিলেন ও সবাইকে নিয়ে। আপনি দেখবেন যে তিনি যখন সেনা ব্যারাক থেকে রাজনীতির ময়দানে মাঠে আসেন, তখন তিনি কাদেরকে নিয়ে রাজনৈতিক দল গঠন করেছিলেন। আমরা যদি আজকে একটি দলকে বারে বারে আঘাত করা হয়, একদিকে ধর্মীয়ভাবে আঘাত করা হয় তাদেরকে, আবার সেই ৭১-এর চেতনা নিয়ে আঘাত করা হয়, তো সেখানে এটা বলে না যে জিয়াউর রহমান যাদেরকে নিয়ে তাদের রাজনৈতিক দলটি গঠন করেছিলেন তার মধ্যে স্বাধীনতা বিরোধী বড় বড় নেতারা ছিলেন। আপনি যদি ধরেন যে মোহন মিয়ার মতো লোক, এরপরে মশিউর রহমান জাদু মিয়ার মতো লোক, শাহ আজিজুর রহমানের মতো লোক, তারা স্বাধীনতার বিপক্ষের লোক ছিলেন, তাদেরকে নিয়ে রাজনৈতিক দল গঠন করেছিলেন জিয়াউর রহমান। এটিকে আমি দোষের বলছি না, এটিকে তাদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য বলছি না। তিনি একটি ইনক্লুসিভ রাজনীতি করেছিলেন, তখন প্রয়োজন ছিল দেশকে গঠন করবার জন্য, একটি জাতীয় ঐক্য তৈরি করবার জন্য। আমরা মনে করেছিলাম যে জুলাই বিপ্লবের পরে রাজনীতির এই ড্রাইভিং সিটে বিএনপি বসবে এবং সেখানে জাতিকে ঐক্যবদ্ধ করবে। আমরা সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি, যেটি সিদ্দিক স্যার বললেন। আমিও সেই কথাটি বলছি যে সেই জায়গায় বিএনপি তাদের ভূমিকা রাখতে পারেনি। তারা আবার পারস্পরিক আমি জামাতকে তো পরে ধরবো, এটি মূল দায়িত্ব ছিল বড় দল হিসেবে বিএনপির। এরপরে জামাত, তো এরপরে তো জামাত, আমি বলবো যে জামাত তাদের যে অবস্থান ছিল সেখান থেকে সে অনেক এগিয়ে আসছে এবং সে চেষ্টা করছে। এখন যেটি বিএনপির জন্য সম্ভব ছিল সেটি জামাতের জন্য একটু কষ্ট হবে, কারণ তাদের তুলনায় জনগণের সাপোর্টের দিক থেকে আগে জামাত একটু ছোট দল ছিল, এখন খানিকটা বেড়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি। সেই জায়গায় আমার মনে হয় যে ভাষায় তারা কথা বলছেন, এই যে সালাউদ্দিন সাহেব আজকে যে কথা বললেন যে ধর্মের ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করতে চায়, এটি আসলে এর মানে হচ্ছে একটি দলকে সরাসরি আঘাত করা। এখন যখন একটি প্রশ্ন ছুড়ে দেবেন আপনি, তার উত্তর তো আসতে হবে, সেই উত্তরটি কী আসবে সেটি তো আগে ভেবে নিয়ে প্রশ্নটি করতে হবে। সুতরাং যেই কথাগুলো বলতেছেন তারা বিএনপির জায়গা থেকে, আমি মনে করি এটি জাতির ভিতরে একটি বিভক্তি তৈরি করবার এক ধরনের বক্তব্য বলে আমি মনে করি। আমার মনে হয় যে জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার ছিল। ফ্যাসিবাদের উপরের পাটাতনে যারা ছিলেন, উপরে যারা ছিলেন,
তারা পালিয়ে গেছেন, প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, তাদের মন্ত্রী পরিষদ পালিয়ে গেছেন, তাদের সব তো পালিয়ে যায় নাই এখনো। তারা যে আবার ফিরে আসবে না সেই আশঙ্কা কিন্তু আমরা এখনো, সেই আশঙ্কা রয়েছে, আমরা সেই জায়গা থেকে এখনো মুক্ত হতে পারিনি। সুতরাং এখন একটি জাতির প্রত্যাশা ছিল যে একটি ইনক্লুসিভ রাজনীতি যারা আছে, ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পরে একটি জাতীয় ঐক্য তৈরির মধ্য দিয়ে দেশটি গঠন করবার দরকার ছিল। বাংলাদেশ থেকে যে পরিমাণে টাকা পাচার হয়েছে, যে সম্পদের যে ঘাটতি দেখা দিয়েছে বাংলাদেশে, সেখানে এই দেশটি গঠন করবার জন্য রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল আচরণ আমরা আশা করেছিলাম, জাতি আশা করেছিল। সেই জায়গা থেকে আমি বলবো সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক বড় দলগুলো ব্যর্থ হয়েছে। তো আমার মনে হয় যে সেখানে এখন এই রাজনৈতিক দলগুলোর উচিত, এখনো আমি বলবো যে সময় আছে, পারস্পরিক কাদা ছোড়াছুড়ি না করে আপনার নিজের কাজটি করুন। যেটি বলেছেন সোহরাব হাসান আসলে কারেক্টলি বলেছেন যে নিজেদের কর্মসূচি না থাকলে তখন আরেকজনকে গালি দেয়, দোষারোপের রাজনীতি করে, যেটি আমরা দেখেছি। যে আমরা যখন দেখলাম যে ডাকসু চাকসু ইলেকশনের আগে বলা হলো যে প্রচারণা, ডাকসুর ইলেকশনের আগে যে প্রচারণা, এটি একটি বট বাহিনী প্রচারণা চালাচ্ছে, অথচ সেখানে যাদেরকে বিজয়ী করেছে ছাত্ররা, তারা একটি ওয়েলফেয়ার পলিটিক্স করেছে, তারা ছাত্রদের কাছে ছিল, যার কারণে তাদেরকে বিজয়ী করেছে। জাতীয় রাজনীতিতে ঠিক একই ঘটনা ঘটবে। আপনি ধরে নেন যে জাতীয় রাজনীতিতে আজকে যাদেরকে গালি দিচ্ছে, আমরা যদি বলি যে সেই পুরানো ৭১-এর চেতনা নিয়ে আজকে আওয়ামী লীগ যেই এত বছর 15.5 বছর জামাতকে গালি দিয়েছে, বিএনপি যদি সেটি করে তাহলে সেটিকে জনগণ গ্রহণ করবে কিনা। আমরা চেয়েছিলাম বিএনপিকে ড্রাইভিং সিটের আসনে, তারা সেখানে আসলে যেতে ব্যর্থ হচ্ছে। সেটা কি যেই কাজটি তারা করছে সেখানে জাতিকে সেটি গ্রহণ করছে কিনা সেটিকে তাদের বুঝতে হবে। সেটি জামাতকে আমরা দেখেছি যে এত নির্যাতন নিষ্পেষণের মধ্যেও তারা যে পজিটিভ কাজগুলো করেছে, বিএনপির উচিত ছিল সেই পজিটিভ কাজগুলো নিয়ে সেই পজিটিভ কাজ করা, তাহলে তাদেরকে জনগণ গ্রহণ করবে। আমরা শুধু গালি দিচ্ছি ৭১, আমরা তো ৭১-এর পরে যে 53 বছর তো আমরা দেখেছি, ৭১ আমরা অনেকে দেখিনি, আমরা সেটি শুনেছি, গল্প শুনি, বক্তব্য শুনি, সেটি শুনে আমরা একটা গল্পের উপর দিয়ে আমাদের ধারণা তৈরি করি, কিন্তু এই 53 বছরে কারা কি করেছে সেটি কিন্তু আমাদের চোখের সামনে উজ্জ্বল। আমরা এই যে এখন একজন বলে যে আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত করবো, আমরাই পারি দুর্নীতিমুক্ত করতে, কিন্তু আমরা দেখেছি তো যারা বলে তাদের সময়ে 3 বার পর দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, হয়েছে তো। কারণ তারা যদি বলে তাহলে সেটি তো আমরা কিভাবে নেব, জনগণ কিভাবে নেবে? জামাতই পারবে দুর্নীতির লাগামটা, আমি সেটি বলছি না, তারা চেষ্টা করবে, কারণ তারা তাহলে বিএনপিও তো চেষ্টা করতে পারে। আমি বলি তারা পারবে, তাদের উপরে কেন আস্থা তৈরি হয়েছে মানুষের? আপনি দেখেন যে তাদের কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে তারা তৈরি করেছে স্বাধীনতার পরে। আপনি দেখবেন যদি অর্থ ব্যবস্থায় ধরেন, ব্যাংক ব্যবস্থায় তারা যে ব্যাংকটি তৈরি করেছিল, তাদের সেইখানে এই উপমহাদেশের ভিতরে সেরা ব্যাংক হয়েছে। তারা প্রমাণ করেছে যে অর্থ ব্যবস্থায় তারা একটি নিয়ম প্রতিষ্ঠা করতে পারবে। শিক্ষা ব্যবস্থায় এর সাথে তাদের দূরতম সম্পর্ক আপনি বলছেন না, এটা আপনি বলতে পারেন, এটা তাদের প্রতিষ্ঠা করা, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে জামাত তো অফিশিয়ালি অস্বীকার করছে। এটা আপনি সেটা কখন কোন পরিস্থিতির কারণে করছে সেটা আমরা বলি, আমি সেটা বলি। এরপরে আপনি শিক্ষা ব্যবস্থায় দেখেন, বাংলাদেশে ভালো ভালো স্কুল এবং কলেজগুলো জামাতের অনেক স্কুল কলেজ সারা দেশে প্রতিষ্ঠা করেছে। শিক্ষা ব্যবস্থায় তারা একটি অবদান রেখেছে। আমার প্রশ্ন ছিল যে আমি একটা শেষ করি, আমি না শুধু ধর্মের ব্যবহার কেন বলেন, আপনি বাস্তব রাজনীতিতে আসেন, মানুষের কল্যাণমূলক রাজনীতিতে আসেন। ইতিহাস বলছে যে ধর্মের ব্যবহার বারবারই আসছে, কেন ধর্ম নিয়ে কেন বারবার এইটি এক ধরনের রাজনৈতিক নেতারা তাদের স্বার্থ হাসিলের জন্য এটিকে বিতর্ক তৈরি করবার চেষ্টা করছে, সেটি নিয়ে ধর্মের ব্যবহারটা করে বিতর্ক তৈরি করবার চেষ্টা করছে, একটি দলকে বিতর্কিত করবার জন্য এই প্রশ্নটি বারবার সামনে আনছে। শহীদুল ইসলামের কাছে ধর্মের ব্যবহার কেন আসে বারবার, এটা নিয়ে আপনি বিভিন্ন মত প্রকাশ করেছেন। আমি যদি সিদ্দিক স্যারের কাছে আসি, স্যার শহীদুল ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে আপনার কি কোনো কিছু বলার আছে? দেখুন, বাংলাদেশে এই মুহূর্তে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি জামাতকে আমরা বিবেচনা করছি, তারা পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ভাই অনেকগুলো কথা বলেছেন এবং বলেছেন যে জামাতের যে দাবিটা সেটাই উনি বলেছেন যে আওয়ামী লীগ যেভাবে কথা বলতো বিএনপি এখন কথা বলছে, এটা জামাত এই দাবি করে আর কি। কিন্তু বিএনপি একইভাবে কথা বলছে কিনা এটা দেশের মানুষ বিবেচনা করবে। উনি আরও প্রসঙ্গক্রমে বলেছেন যে আমরা জাতিকে বিভাজন করছি, কিছু প্রশ্নে জাতির বোধহয় আমাদের এক জায়গায় থাকা উচিত। যেমন ধরেন উনি বলেছেন মুক্তিযুদ্ধ দেখিনি গল্প, আমরা তো ইতিহাসের 1000 বছরের ঘটনা দেখিনি, কিন্তু আমাদের সামনে সেই ঘটনার দলিল আছে আমাদের সামনে। কিন্তু আমি মুক্তিযুদ্ধ দেখিনি, গল্প শুনেছি বলে আমি মুক্তিযুদ্ধ 1971 আমার কাছে গুরুত্বহীন, এটা আমার কাছে কোনোভাবেই নয়।
একাত্তর আমার পরিচয়ের একটা বড় জায়গা হলো একাত্তর, এইটার ক্ষেত্রে আমার কোনো ইয়া নেই। 24কে দিয়ে যেমন একাত্তরকে কোনো রকমের রিপ্লেস করার সুযোগ নাই, আবার 24কেও একাত্তরের কথা বলে 24কেও গুরুত্বহীন করে দেখার কোনো সুযোগ নেই। ইতিহাসের প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে এই প্রবণতা, এই বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেটি খুবই মানে ভয়াবহ। 71 আমাদের অস্তিত্বের অংশ, 24 আমাদের অস্তিত্বের অংশ। কোনো ঘটনা এবং 71-এ যার যা ভূমিকা সেটাও যেমন বিবেচনার দাবি রাখে, 24-এ যার যা ভূমিকা সেটাও কিন্তু গুরুত্বের সাথে বিবেচনা রাখে। এইগুলো যদি আপনি অস্বীকার করেন এবং আপনি জাতিকে বিভক্ত করা যাবে না বলে যদি 24কে আপনি যদি এটাকে ইয়া করে রাখতে চান, আবার জাতিকে বিভক্ত করা যাবে না বলে 71কে আপনি নিয়ে কথা বলা যাবে না, এইটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব ভয়াবহ। এবং ইয়া আবার 71ই সব কিছু মানে বলে পরিবর্তিত পরিস্থিতি গ্রহণ করব না, সেটাও করা যাবে না। তো আজকে আমাদের বাংলাদেশে এমন একটা ভাব চলছে, জামাতে ইসলামীর কাছে বা জামাতে ইসলামীর এক প্রজন্ম এখন বয়ান তৈরি করতে চাচ্ছে যে 71 এখন আমরা দেখি নাই বা আমাদের কিছু, কিন্তু আমি যেটা বলতে চাই, দেখি না মানে 71 কোনো আমাদের ইয়া নেই। আর যেটি বলছেন যে আমাদের এই যে রাজনীতিবিদদের মধ্যে যেটি চলছে, আপনি প্রত্যেকের জায়গা থেকে প্রতিপক্ষকে আক্রমণ করছে। আপনি তারেক জিয়াকে এখন আপনি আক্রমণ করছেন না, জামাতের লোকেরা প্রতি মুহূর্তে আক্রমণ করছেন। আমাদের ডাকসুর ভিপি সেদিন এক সমাবেশে গিয়ে আক্রমণ করেছেন না, উনি করছেন। এটা হলো আমাদের বাংলাদেশের রাজনীতির এই যে উত্তরাধিকার লিগাসি, এগুলো আমরা করছি। এখন আমরা যেটা মনে করছি যে এইটা থেকে আমাদের বের হয়ে, এখন নির্বাচনের তফসিলের কথা আপনি আমাকে প্রশ্ন করেছেন কিনা আমি জানি না। আমি আসছি এটা নিয়ে, যেহেতু এই আক্রমণ, পাল্টা আক্রমণ সবকিছুর অবসান ঘটবে আসলে নির্বাচনের মাধ্যমে। নির্বাচন হবে কিনা, এবং নির্বাচন নিয়ে অনেক সংশয়, অনেক বাকবিতণ্ডা, বিতর্ক চলছে, হবে কি হবে না। সাধারণ মানুষ খুবই উদ্বেগ জানাচ্ছেন। এবং আজই কিন্তু বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনকে নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে নির্বাচন তফসিল ঘোষণা রেকর্ড করার জন্য। আচ্ছা, এটা আগামী বুধবার করবেন। এই বিষয়ে একটু জানতে চাবো। আমি প্রথমে আপনার কাছে আমি হয়তো পারবো না, আমি আগে পরে সময় পেব না, আমি বলে ফেলি এক মিনিট। যেটি হলো যে বাংলাদেশের এই নির্বাচন নিয়ে মানুষের মনের মধ্যে অনেক সংশয় অনেক ছিল, এবং এই সংশয় প্রতিষ্ঠা করেছে আমাদের রাজনৈতিক দলগুলো। বিএনপি যখন নির্বাচন চেয়েছে, বাংলাদেশের একমাত্র দল বিএনপি নির্বাচন চেয়েছে, আর জামাতে ইসলামী সহ সব দল নির্বাচনের জন্য বিএনপিকে যত ধরনের অপমানজনক বক্তব্য রাখা যায় করা হয়েছে। এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে দেওয়া হবে না, পিআর না হলে, তারপরে গণভোট না হলে, এগুলো সব রাজনৈতিক দল বলেছে। কিন্তু এক দলই বলেছে যে নির্বাচন চাই, এটা বিএনপি বলেছে। এখন কিন্তু আবার আজই বলেছেন, উল্টা বলেছে। আজই বলেছেন যে নির্বাচন উল্টা। এখন আমরা যেটা চাই সেটি হচ্ছে, এটা বিশ্বাস করতে চাই যে এই সরকার একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছিল, ইলেকশন কমিশন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছিল, ঘোষণা অনুযায়ী তফসিল ঘোষিত হতে যাচ্ছে, এবং অনেক সংকট সত্ত্বেও যে নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করতে চাই। এবং রাজনৈতিক দলগুলো মুখে যাই বলুক না কেন, প্রত্যেকেই নির্বাচনের জন্য তলে তলে প্রস্তুতি নিচ্ছে, এবং কেউ অনেক দিন ধরে নিচ্ছে, কেউ সাম্প্রতিক সময়ে এটার সাথে যুক্ত হচ্ছে। আমরা চাই নির্বাচনটা হোক, এটাই। আমি এই প্রশ্নে আমি সোহরাব ভাইয়ের কাছে আসবো। আমি একটু মিস্টার শহীদুলের কাছে জানতে চাচ্ছি, ডক্টর সিদ্দিক বলেছেন তিনি নির্বাচন চায়, এবং আমরা দেখেছি দেশের মানুষ নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলো চায়, সবাই কিন্তু হাঁটছে। সেটার একটি বড় প্রমাণ হচ্ছে আজ বাংলাদেশ বেতার এবং টেলিভিশনকে চিঠি দিয়েছে। আপনার কি মনে হয় যে এই তফসিল ঘোষণার পরে আসলেই আমরা বলতেই পারি যে অগ্রগতিতে আগাচ্ছিল, আসলে নির্বাচন ঘটবে, সংশয় কেটে যাবে? কি মনে হয়, আপনি কি বলবেন? তার আগে একটু এই প্রশ্নের জবাবের আগে আমি স্যার আমার সময় খুব একটা কথার সাথে আমি একটু জবাবটা দিয়ে নেই যে 71কে আমি আসলে গুরুত্বহীন করে দেখিনি। আমি যে কথাটি বলেছি যে আমরা 71 দেখিনি, সেই কথাগুলো শুনিয়ে আজকে ভোটারদের মন জয় করবার চেষ্টা করা হয়েছে। আমরা তো এরপরে 53 বছর দেখেছি কারা কি করেছে, এখন কারা কি করছে সেটি দেখছি, সেটি জনগণ দেখে বিচার করবে আসলে যে কার কি। 71-এর বক্তব্য দিয়ে দিয়ে আওয়ামী লীগের দেশ থেকে পালিয়ে গেছে, এটা আমরা দেখেছি। তো এখন আবারও যদি সেই 71 নিয়েই থাকি, আমরা কি কাজ করতেছি, আমরা যদি না বলি যে আমরা এই ভালো কাজ করতেছি, আমাদেরকে ভোট দাও তোমরা, এখন তো জনগণ সেটি দেখতে চায় যে আমরা বর্তমানে কি করতেছি, আমরা সেই 71 নিয়ে পড়ে থাকতে চাই না। আর যেটি বলেছেন যে নির্বাচন চায়নি, স্যার বললেন যে জামাত নির্বাচন চায়নি, আসলে আমি দেখেছি যে জামাতেই সর্বপ্রথম বোধহয় 300 আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে অনেক আগে, এবং তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, কাজ করতেছে। এখন বলছে রাজনৈতিক বক্তব্য তো অনেক কিছু দেয়,
যে আমরা তারা পিআর দাবি করেছে, তারা 2 কক্ষে পিআর দাবি করেছিল, জামাত একসময় 1 কক্ষে মেনে নিয়েছে সরকার, আর 1 কক্ষে মানে নাই। তো আমি তো বলবো যে এটি তাদের দাবিও যেমন মেনে নিয়েছে, আবার বিএনপির দাবিও মেনে নিয়েছে। এটি রাজনৈতিক বক্তব্য। বিএনপি একটা 2 কক্ষের কোনো কক্ষেই পিআর মানতে চায়নি, পরে 1 কক্ষে মেনে নিয়েছে। সুতরাং এইখানে এই রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক দাবি, এটি রাজনৈতিক দলগুলো থাকবে, এটিকে আমরা রাজনীতি হিসাবে ধরে নিতে চাই। কিন্তু নির্বাচনের যে জায়গা, সেখানে আমার মনে হয় যে যেটি বলছেন স্যার, যে চাইনি, এখন নির্বাচনে আসতেছে, আমার মনে হয় জামাত এটিও তাদের যে প্রস্তুতির জায়গা, তারা প্রথমে বলেছিল যে নির্বাচনও আমরা চাই, কিন্তু সংস্কারটা চাই আগে। যে সংস্কার, যেই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এতগুলো লোক জীবন দিল, এরপরে বাংলাদেশের যে পরিমাণে টাকা লুট হলো, এদেশে গুম হলো, খুন হলো, আয়নাঘর হলো, এদের বিচারের আগে, সংস্কারের আগে আমরা নির্বাচনটা চাই না। এই সংস্কারগুলো হোক, তারপরে আমরা একটা নির্বাচনের দিকে আগাই। এটি ছিল জামাত ইসলামের আসলে মূল দাবি। অনেক ধন্যবাদ মিস্টার সোহরাবকে, অনেকক্ষণ আমি বসিয়ে রেখেছি। শেষ করবো আপনাকে দিয়ে একই প্রশ্ন, যে তফসিল ঘোষণার যে বিষয়টি আসছে, আগামী বুধবার রেকর্ড করা হবে, সংশয় যে ছিল সেটি কি তাহলে আমরা ধরে নিতে পারি যে তফসিল ঘোষণার মাধ্যমে এতগুলো মানুষের সংশয় কাটবে? নির্বাচন প্রক্রিয়ার একটি অংশ তফসিল ঘোষণা। এরপর তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে তাদের প্রচার চালাবে। সেখানে এখন যে বাদানুবাদ, এখন যে তর্ক, এখন যে বয়ান, একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধার, এটি থাকবে না, এটা প্রত্যাশা করি। রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাই, তাহলে নির্বাচনের পরিবেশটা সুন্দর হবে, সুষ্ঠু হবে। আরেকটি দেখুন, এই যে আমরা সংস্কার বলি, আমরা আরও অনেক কিছু বলি, যে এমনকি ৭১-এর সাথে অন্য কোনো কিছুরই তুলনা করা উচিত না, কারণ ৭১ একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছে। এই ভূখণ্ডকে আমরা রক্ষা করতে পারবো কিনা, এই ভূখণ্ডের মানুষকে শান্তি দিতে পারবো কিনা, সমৃদ্ধি দিতে পারবো কিনা, এটি নির্ভর করবে রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শীদের ওপর। আজকে দেখুন, এই যে রাজনৈতিক দলগুলো, প্রথম তো বললাম যে তারা নিজের কথা না বলে অন্যের কথা বলে। দ্বিতীয়ত ধরুন, এই যে এই নির্বাচনকে সামনে রেখে যেসব বিষয়ে বিতর্ক হচ্ছে, এই বিতর্কে কুড়িল বস্তিতে যে মানুষগুলোর ঘর হারালো, তার করাইল বস্তিতে যে মানুষগুলো ঘর হারালো, আগুনে পড়ে গেল, তাদের কোনো স্বস্তি হবে? যে কৃষক সার পাচ্ছে না এবং দিনের পর দিন ডিলারের কাছে যে ধর্ণা দিতে হয়, তার কি কোনো স্বস্তি হবে? তো সুতরাং আমরা কাদের নিয়ে রাজনীতি করি? যে আমরা দাবি করি 18 কোটি মানুষকে নিয়ে, কিন্তু এই 17 কোটির সঙ্গে এই রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই বাদানুবাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, বলবেন যে তারা কি ভোট দেবে না? ভোট দেবেন, তারা ভোট দেবেন, তারা চান যে অবস্থার পরিবর্তন হবে। তারা আমাদের অভ্যুত্থান হয়, ভোট হয়, গণভোটও হয়। যেমন গণভোট নিয়ে একটা বিতর্ক হলো, জামাত ইসলামী বলল যে গণভোট আগে হতে হবে, বিএনপি প্রথমে তো গণভোট তারা বলছিলেন যে এটা নির্বাচনের পরে হওয়া উচিত। আমিও মনে করি এটা পরে হওয়া উচিত, কারণ এই গণভোটে যদি, শহীদুল ভাই আছেন, বলতে পারবেন, যদি 50% ভোটার উপস্থিতি না থাকে, গণভোটের পক্ষে যদি না দেয়, এটা একটা নৈতিক প্রশ্ন হবে যে তার মানে দেশের 50% মানুষ গণভোটকে সমর্থন, এই জুলাই সনদকে সমর্থন করছে না। জুলাই সনদ মানে 24শে গণ অভ্যুত্থান। জুলাই সনদ মানে হচ্ছে একটি নতুন রাষ্ট্র দেখার স্বপ্ন, পরিকল্পনা। তাহলে এটি আমরা কি প্রশ্নবিদ্ধ করব না, করা উচিত না। আবার যদি এই গণভোট 77 এবং 85 সালের গণভোটের মতো হয়, যে 20% লোক উপস্থিত থাকলে সেটাকে 85% দেখানো, সেটা তো আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে। তবে যেটি 91 সালে যে গণভোটটা হয়েছে, সেটি হচ্ছে যে জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে আইন পাশ হওয়ার পর আনুষ্ঠানিকতা হয়েছিল এবং সেখানে 35% মানুষ উপস্থিত ছিল, তারা হায়ের পক্ষে ভোট দিয়েছে। 35% হায়ের পক্ষে দেয়নি, 35% উপস্থিত ছিল, তার মধ্যেও বোধহয় 10-12% নেতিবাচক ছিল, মানে না ভোট দিয়েছে। তারপরও এটি আইনগতভাবে তো কোনো নেই, আর এটি নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করেনি। কিন্তু এখনও কিন্তু 77-এর গণভোট নিয়ে প্রশ্ন আছে, 85-র গণভোট নিয়ে প্রশ্ন আছে, যেমন আরও অনেকগুলো প্রশ্ন। তো আমরা চাই 12টি নির্বাচন হয়েছে, তো 13 নম্বরটি যাতে ওই 12 নম্বরের মতো না হয়, সেটি কোনোটার সাথেই যাতে তুলনা না করা যায়, এরকম একটি নির্বাচন। এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন, তারা দেশটা তাদের অঙ্গীকার মতো নির্বাচনী ইশতেহারে যা বলছেন সেটি প্রতিপালন করবেন।
জনগণকে দেয়া ওয়াদা রক্ষা করবেন, তাহলে গণ অভ্যুত্থানের প্রয়োজন হবে না, তাহলে আর রাস্তায় আন্দোলনের প্রয়োজন হবে না। যে কোনো গণতান্ত্রিক দেশের রাজনীতির প্রাণকেন্দ্র হবে তো জাতীয় সংসদ, কিন্তু আমাদের কখনোই জাতীয় সংসদের রাজনীতির প্রাণকেন্দ্র হয়। 4টি ভালো নির্বাচন হয়েছে, আমরা খুব বড়াই করি, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হয়েছে। এমন যদি হয় যে আগামী যে নির্বাচনে হবে যারাই জয়ী হোক, তাদের বিরুদ্ধে যে পরদিন যদি রাস্তায় নামে বিরোধী দল, আবার রাস্তায় নামে না, রাস্তায় নামার যদি যৌক্তিকতা থাকে, যদি সেটাও কিন্তু সেই যৌক্তিকতা না থাকে, নির্বাচন কমিশনের কাছে, নির্বাচনের কমিশনের সামনেই কিন্তু বড় চ্যালেঞ্জ। সরকার বলবে তো সব কিছু দায়িত্ব নির্বাচন কমিশনের। আরেকটি প্রথমে জাতীয় পার্টি নিয়ে প্রশ্ন আসছিল, জাতীয় পার্টি যেহেতু এখনও নিষিদ্ধ করা হয়নি, আইনগত কোনো বাধা নেই, আপনি যদি ধরেও নেন যে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, আপনার কোনো উপায় নাই যে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখা। আপনি জনগণকে বোঝাতে পারেন জাতীয় পার্টি কতটা ক্ষতিকর, বিএনপি কতটা জনগণের উপকারে আসবে, জামাত ইসলামী কতটুকু, জনগণ সিদ্ধান্ত নেবে। এমনকি আমি মনে করি আওয়ামী লীগের ক্ষেত্রেও এটি হওয়া উচিত, জনরায় দিয়েই তাকে প্রত্যাখ্যান করা উচিত ছিল। এখন আপনি যখন আগে নিষিদ্ধ করলেন, তখন তো প্রশ্ন হবে কেন নিষিদ্ধ করলেন? তার মানে জনগণের সমর্থন আছে, কিন্তু আপনি সমর্থনটা জানাতে দেননি। এই নির্বাচন যাতে বিগত 3 নির্বাচনের মতো বিতর্কিত না হয়, এটাই প্রত্যাশা। আমাদেরও সেটি প্রত্যাশা, যেন নির্বাচন বিতর্কিত না হয়, এবং আমরাও আশা করি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন অতিথিদের বক্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে এনটিভির পর্দায়। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।